রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন, আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা বলয়। যোগ দেবেন 12 দেশি বিদেশি অতিথি। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন 4 সদস্য। রাতে শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। 5 মন্ত্রণালয়ে পরিবর্তনের আভাস। নারায়ণগঞ্জে গৃহকর্মী মিম হত্যার রহস্য উদ্ঘাটন। গৃহকর্তা সহ 3 জন গ্রেপ্তার। রাজধানীতে 36 মামলার আসামি সহ আটক 3। এবং এবার ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের। মুসলিম বিশ্বের সম্পদ লুটের পায়তারা, মন্তব্য কালিফের। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনিয়া বিনতে তাহের। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এরই মধ্যে শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। বঙ্গভবনের দরবার হলকে সাজানো হয়েছে নতুন রূপে। নিরাপত্তা চাদরে ঘিরে রাখা হয়েছে পুরো বঙ্গভবন। আশপাশের সড়কে গাড়ি চলাচলে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে বঙ্গভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া। তানজিদ, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে সার্বিক চিত্র আমাদের জানাবেন। জি তাসনিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু দেশের যে 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ যে অনুষ্ঠান রয়েছে সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বঙ্গভবনের আশপাশে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একটি বিষয় জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন যে গতদিন কিন্তু সংসদ সদস্যদের ভোটে তিনি কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই ওনার শপথ গ্রহণ ঘিরে কিন্তু বঙ্গভবনের আশপাশ কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং সেই শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তো একটি বিষয় জানিয়ে রাখি যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিন্তু দেশের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গরা কিন্তু এখানে উপস্থিত হওয়ার জন্য কিন্তু এরই মধ্যেই কিন্তু তারা আসতে শুরু করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগের যে সার্বিক তত্ত্বাবধানে কিন্তু এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানে কিন্তু বঙ্গভবনের যে দরবার হল রয়েছে সেই দরবার হলে কিন্তু খুব সাজ বিরাজ করছে, সেটি আমরা জানতে পেরেছি। এবং সন্ধ্যা 6:30টা নাগাদ কিন্তু এই আমন্ত্রিত অতিথিরা কিন্তু সেই দরবার হলে উপস্থিত থাকার জন্য কিন্তু বলা হয়েছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু 6:45 প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই দরবার হলে প্রবেশ করবেন এবং 6:50 নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দরবার হলে প্রবেশ করবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠানের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় 1000-এর উপরেই আমন্ত্রিত অতিথিরা তারা রয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী পরিষদের সদস্যরা, সংসদ সদস্যরা, তারপরে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যারা বিচারপতি রয়েছেন, 3 বাহিনীর প্রধান রয়েছেন, সরকারের উচ্চপদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জাতীয় পর্যায়ের বিশিষ্ট রাজনৈতিক নেতা সহ সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। এবং ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত এবং হাই কমিশনারও রয়েছেন এবং বিভিন্ন কূটনীতিকদের যে এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থাকার জন্য কিন্তু এই আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা যে বিভিন্ন
টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা কিন্তু এই বঙ্গভবনের সামনেই কিন্তু আমরা এই অপেক্ষমান রয়েছি এবং সন্ধ্যা 7টা নাগাদ যেটি আমি বলছিলাম যে সন্ধ্যা 7টা নাগাদ দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো এই ছিল আমার কাছে তাসনুবা বঙ্গভবনের সামনে থেকে সর্বশেষ। তানজিদ, আপনাকে ধন্যবাদ। এদিকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে যান মির্জা ফখরুল। সেখানে ফুল দিয়ে প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। এরপর তাদের রুহের মাগফিরাত কামনা করে সূরা ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও 4 সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে নতুন সদস্যদের শপথ পাঠ করাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন 4 মন্ত্রী হলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিংপ্রু জেরি এবং গাইবান্ধার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। রাজধানীতে গ্যাস সংকটে সিএনজি চালকদের নাভিশ্বাস চরমে। গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি পাম্পে দেখা দিয়েছে তীব্র সংকট। ভোর থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক চালক গ্যাস পাচ্ছেন না। কোনো পাম্প থাকছে বন্ধ। একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল, বিপর্যস্ত হচ্ছে জীবন জীবিকা। আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। আমাকে সংসার চালাইতে বড় কষ্ট। 30-40 হাজার টাকা ঋণ করে আমরা বর্তমানে চলতে আছি, মানে সুদ দেয় না, এরপর চলি। গাড়ির চাকা থেমে গেলে সঙ্গে থেমে যায় জীবনের চাকাও। ঠিক যেমনি ভাবে থেমে আছে সিএনজি পাম্পের গাড়িগুলো। গ্যাস না থাকায় কেউ আবার টেনে আনছেন সিএনজি। গাড়িতে গ্যাস নাই, এই কারণে টেনে আনিয়ে আসতেছি, কারণ সেলফ মারলে তো সেলফ নষ্ট হয়ে যাবে, বারবার কি সেলফ মারা সম্ভব হয়। বেশ কিছুদিন ধরে চলমান গ্যাস সংকট আরো তীব্র হয়েছে। গ্যাসের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে গিয়ে চালকদের ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। গ্যাস পাম্পও উপরে গেলে 60 টাকা 70 টাকা, আবার মনে করেন আর এক পাম্পে যাইয়া 3 ঘন্টা কাটান লাগবো। অনেক ক্ষতি হয়। এই যে 4-5 ঘন্টা সিরিয়ালে, সকাল 7টার দিকে সিরিয়াল দিচ্ছে, এখনো গ্যাসের লাইনেই আছে। আয় কমে যাচ্ছে, বাড়ছে গাড়ি পরিচালনার খরচ এবং তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। প্রতিদিনের গাড়ির জমা দিতেও হিমশিম খাচ্ছেন তারা। আমরা 10-15 বছর ধরে আমি সিএনজি চালাই, আমি এরকম সমস্যা কোনোদিন দেখি নাই। মনে করেন বেতন নিতেই খুব কষ্ট হয়ে যায়, মালিকের জমা তো দূরের কথা। গ্যাস না থাকায় কোনো স্টেশন বন্ধ রাখা হচ্ছে। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। 4 ঘন্টা 5 ঘন্টা বয়ে থেকে 60-70 টাকার গ্যাস পাই, যেটা সত্য তো আর কি বিষয়টা। এরকম হলে তো একটা জীবন বাঁচানো যায় না, ফ্যামিলি বাঁচানো যায় না, কষ্ট হয় অনেক। গ্যাস বাংলাদেশে উৎপাদন, আমরাই গ্যাস পাইতেছি না। বিশেষ করে মোটর লাইনে যারা আছি, এরকম গ্যাসের সংকট হইলে আমাদের তো ফ্যামিলি আছে না, তা আমরা কিভাবে চলি এভাবে? এর সঙ্গে দিনের বিভিন্ন সময় ও রাতের লোডশেডিং এ দুর্ভোগ আরো বাড়ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সিএনজি যোগে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় মরদেহ। ফেলে পালিয়ে যায় লাশ নিয়ে আসা ব্যক্তিরা। অজ্ঞাতনামা লাশ মেডিকেলে থাকে 8 দিন। পুলিশ অনুসন্ধানে নামলে বেরিয়ে আসে রহস্য। মূলত এটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহকর্মী মিমের মরদেহ। এ ঘটনায় গৃহকর্তা সহ 3 জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। পরিবারের দাবি, পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয় 15 বছরের কিশোরী মিমকে। বিস্তারিত এমদাদুল হক খানের প্রতিবেদনে। 12 আগস্ট বেলা 11টা ঢাকা মেডিকেলের সামনে সিসিটিভি ফুটেজে দেখা যায় সিএনজি থেকে একজন কিশোরীর মরদেহ ট্রলিতে তুলে দিচ্ছেন। মরদেহটি হাসপাতালের সামনে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ওই সিএনজিটি। পরিচয়হীন এই মরদেহের রহস্য উদ্ঘাটনে নামে শাহবাগ থানা পুলিশ। তদন্তের এক পর্যায়ে জানা যায় মরদেহটি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 15 বছরের কিশোরী মিমের। কিন্তু সবচেয়ে নির্মম বাস্তবতা, মিমের মৃত্যুর খবর জানতেন না তার পরিবার।
অভাবের সংসারে একটু স্বস্তির আশায় প্রায় 1 বছর আগে মেয়েকে গৃহকর্মী কাজে পাঠিয়েছিলেন মা। ভেবেছিলেন মেয়েটি কাজ করবে, কিছু আয় হবে, সংসারে ফিরবে একটু স্বস্তি। তবে বারবার চেষ্টা করেও মিমের কোনো খোঁজ পাননি স্বজনরা। একবার কথা হয়েছিল মায়ের সঙ্গে। আমি 1-1.5 মাস আগে ভিডিও কলে কথা বলছি, কথা বলার পরে মেয়েটা জিজ্ঞাসা করছি, আম্মু ওরা কি তোমাকে মারে? আম্মু মারে আমাকে, সে নিয়ে যাও। শেষ পর্যন্ত স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে মিমের মৃত্যুর খবর জানতে পারে পরিবার। মরদেহ দেখে পরিবারের অভিযোগ, মিমকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। এখানে এসে জানতে পারছি যে তার 2টা রাস্তা এক হয়ে গেছে। এরা সাধারণ মৃত্যু না, রেপ করা হয়েছে, রেপ করার পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারা মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে। এটা পরিকল্পনাভাবে হত্যা। এটা আপনারা সুষ্ঠু তদন্ত করবেন, আইনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার চাই আমরা। আমার বোনকে মারা হয়েছে 12 তারিখে মারা হয়েছে, আমাদেরকে 13 তারিখে বলা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে 20 আগস্ট রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে 3 জনকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মিমের গৃহকর্তাও। গত 12 তারিখে ঢাকা মেডিকেলে একটা অজ্ঞাত নারীর লাশ পাই আমরা। 15 বছর এরকম আনুমানিক হবে। লাশটা পাওয়ার পর আমরা সুরতাল প্রস্তুত করি, পোস্টমর্টেম করি, ডিএনএ প্রিজার্ভ করি, সিআইডি নিয়ে এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তার ঠিকানা উদ্ঘাটনের চেষ্টা করি। আমরা পরিশেষে জানতে পারি যে এই ঘটনাটা সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় ঘটছে। আমরা সেই মোতাবেক এই তথ্য উপাত্ত নিয়ে আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করি, আসামি গ্রেপ্তার করি এবং আসামি আমাদের হেফাজতে আছে। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তারপরও আমরা পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীতে আরো বিস্তারিত বলতে পারব। তদন্তে হত্যার সঙ্গে জড়িতদেরও আইনের আওতায় আনার কথা জানায় পুলিশ। আমরা আমাদের কাজ করছি, আইনগতভাবে যেগুলো করা সেগুলো সম্পূর্ণ করব ইনশাল্লাহ। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা। রাজধানীতে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে 36টি মামলা, আরেকজন কিশোর গ্যাংয়ের কথিত সেকেন্ড ইন কমান্ড। সকালে এ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান আরও জোরদারের কথাও জানায় সংস্থাটি। এমদাদুল হক খানের প্রতিবেদন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে মোহাম্মদপুর। এবার এই এলাকার অপরাধীদের বিরুদ্ধে সমন্বিত অভিযান চালিয়েছে র্যাব। জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি ও 110 গ্রাম হেরোইন। র্যাবের দাবি, দীর্ঘদিন এই এলাকার মাদক ব্যবসা, ছিনতাই, মারামারি সহ বিভিন্ন অপরাধের নিয়ন্ত্রণ করত সেলিম। তার বিরুদ্ধে মোট 36টি মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত রাজধানীর জেনেভা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকাসমূহে মাদক ব্যবসায়ী, ছিনতাই, খুন, মারামারি ও বিভিন্ন অপরাধের প্রধান পৃষ্ঠপোষক, নিয়ন্ত্রণ করে আসছিল এই চুয়া সেলিম। অন্যদিকে চাঁদ উদ্যান থেকে গ্রেপ্তার করা হয় কিশোর গ্যাং মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয়কে। তার বিরুদ্ধে রয়েছে 10 মামলা। এছাড়া বিজলি মহল্লা থেকে গ্রেপ্তার করা হয় তালিকাভুক্ত অপরাধী মোহাম্মদ রতন ওরফে ভমাতনকে। তার বিরুদ্ধে রয়েছে 20টি মামলা। কিশোর গ্যাং গ্রুপ মাহি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড ডাকাতি, ছিনতাই, মাদক সহ 10 মামলার অভিযুক্ত আসামি জয়কে গ্রেপ্তার করে। ওই একই দিনে র্যাব 2-এর অপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন বিজলি মহল্লা এলাকায় অভিযান চালিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত অপরাধী ও দস্যুতা, ডাকাতি, ছিনতাই, অস্ত্রসহ 20 মামলার আসামি মোহাম্মদ রতন ওরফে বোমা রতনকে গ্রেপ্তার করে। বারবার গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ছে এরা। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র্যাব। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আবারও বলছি যে আমরা কিন্তু এটাকে মোহাম্মদপুরকে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল রাখতে পেরেছি। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা।
চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বাঘুটিয়া গ্রামে পেটে গজ রেখে সেলাই দেওয়ার পর মারা যাওয়া 3 সন্তানের জননী কণিকা রানীর পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। আগামী 5 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দেশটির সরকার পতনেরও হুমকি দিয়েছে ওয়াশিংটন। একে অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধ বলে এর নিন্দা জানিয়েছে ইরান। মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। অন্য কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করলে তাদের বিরুদ্ধেও নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার চীন ও রাশিয়াকে এই চাপের মধ্যে আনা ট্রাম্পের জন্য সহজ হবে না। বিশেষ করে চীনের সঙ্গে ইরানের বড় পরিসরের তেল বাণিজ্য এবং রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক ওয়াশিংটনের পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হতে পারে বলে মনে করছেন তারা। নিষেধাজ্ঞায় টার্গেট করা হয়েছে সাধারণ ইরানিদের, যা অর্থনৈতিক সন্ত্রাসবাদ এবং মানবতাবিরোধী অপরাধ বলে এর নিন্দা জানিয়েছে ইরান। এদিকে মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপ করা অন্যান্য নিষেধাজ্ঞা মোকাবিলায় পরিকল্পনা নেয়ার আহ্বান জানান তিনি। ঐশী আলম, মোহনা সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানী বাজারে ক্রেতাদের চাপ থাকলেও নিত্যপণ্যের দামে অস্থিরতা এখনো কাটেনি। বেশিরভাগ শাকসবজির দাম 100 ছুঁই। দাম বেড়ে চিনি প্রতি কেজি বিক্রি হচ্ছে 110 ও পোলাও চাল 210 টাকা। দাম চড়া ইলিশ সহ বেশিরভাগ মাছের, ব্রয়লার সহ মুরগির মাংসের দাম গেল সপ্তাহের চেয়ে কিছুটা কম। এবার আসাদের রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রভাব থেকে এখনও মুক্ত হতে পারেনি রাজধানীর সবজির বাজার। লাউ, ঝিঙা, বেগুন, পেঁপে সহ অধিকাংশ সবজির কেজি প্রতি দাম 60 থেকে 100 টাকা। 100-র উপরে আছে সিম ও টমেটোর দাম। মাসের ব্যবধানে দাম কিছুটা কমেছে সব ধরনের মুরগির, তবে ইলিশ সহ বেশিরভাগ মাছের দাম চড়া। গত 4 দিন আগে চাঁদপুর গেছি মাছের জন্য, চাঁদপুরেই মাছ পাইনি, খুবই কম। এই সময় গেলে মাছ মনকে মাছ পাওয়া যায়। এগুলো 3 কেজি, ওটা 1200-1300 টাকা কেজি। আর 1 কেজি সাইজের গুলো 2800-2700 টাকা। বেগুন 100 টাকা, ওটা হলো 120 টাকা, ওটা হলো 140 টাকা, সরষে হলো 60 টাকা, সিম হলো 200 টাকা, আর ওই গাজর আছে 120 টাকা, করলা আছে হলো আপনার 120 টাকা। এখন সোনালী মুখী চলতেছে 320 টাকা, আর বয়রা চলতেছে 190, লিয়া 360, দেশি মুরগি 630-20। চিনির বাজারের অস্থিরতা এখনো কাটেনি। সরবরাহ ঘাটতির অজুহাতে দাম নিয়ে চলছে কারসাজি। 4900 ছিল এই চিনি 5200, আবার এর আগের দিন চাইছে 5800। ওই ওরা কি করে, মাল নাই ফটকে দিয়ে দাম বাড়ায়, মাল আসলে এই দাম দেয় ফুরিয়া। চিনি 110 টাকা বেশি, আমরা বেশি 105 টাকা আমাদের কিনে পড়ে যায় কৃষি মার্কেট আড়তে। 5200-5200 টাকা বস্তা এখন। পোলাও চালের দামও কম নয়, প্রতি কেজির দাম গিয়ে ঠেকেছে 210 টাকায়। সাবান, ডিটারজেন্ট পাউডারের দামেও আছে অস্থিরতা। পোলাও চালটা মনে করেন যে কিছুদিন আগে ছিল 190 টাকা, এখন বাজার 200 টাকা। আমরা 210 চাইলে কাস্টমার রাখবে যে এত দাম হইব কেন, কারণটা কি? ফ্রেশ একটা ছিল 200 গ্রাম, এটা করছে 190 গ্রাম, এইভাবে 5-10 গ্রাম করে কমা দিচ্ছে। একটা হুল সাবান ছিল 130 গ্রাম, এটা করছে 125 গ্রাম। দামও কিন্তু বাড়াইছে, দামও বাড়াইছে। দুই দিক দিয়ে এরা জুলুম করছে, একদিক দিয়ে দাম বাড়াইছে, আরেক দিক দিয়ে ওজনও কমাই দিচ্ছে। বৃষ্টি ও জ্বালানি সংকটের সুযোগ নিয়ে মধ্যস্থতাভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনতে বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাষ্ট্রপতির শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। আয়োজন ঘিরে কঠোর নিরাপত্তা বলয়, যোগ দেবেন 1200 দেশি বিদেশি অতিথি। মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন 4 সদস্য। রাতে শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
5 মন্ত্রণালয়ে পরিবর্তনের আভাস। নারায়ণগঞ্জে গৃহকর্মী মিম হত্যার রহস্য উদ্ঘাটন, গৃহকর্তা সহ 3 জন গ্রেপ্তার। রাজধানীতে 36 মামলার আসামি সহ আটক 3। এবং এবার ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের। মুসলিম বিশ্বের সম্পদ লুটের পায়তারা, মন্তব্য গালিবাফের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।